আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। শরীফ ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করা হয়েছে, গ্রেপ্তার 1 আব্দুল হান্নান। থানা থেকে লুট হওয়া একটি আগ্নেয় অস্ত্র 15 মাসে উদ্ধার করতে পারেনি প্রশাসন, বিএনপি নেতা জি.কে. গৌস। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, শরীফ ওসমান হাদিকে আঘাত করা মানে জুলাইয়ের উপর আঘাত। ভুল বক্তব্যের জন্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দুঃখ প্রকাশ। সুদানের ড্রোন হামলায় 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের তীব্র নিন্দা, যুদ্ধাপরাধের হুঁশিয়ারি। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। শরীফ ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করা হয়েছে, গ্রেপ্তার 1 আব্দুল হান্নান। ইনকিলাব মঞ্চের মুখপত্র এবং ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির উপর চালানো হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে র্যাব। এই ঘটনায় আব্দুল হান্নান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের সদস্যরা আজ 14 ডিসেম্বর সকালে তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে। র্যাব আরও জানিয়েছে, রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ছিল 546375। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত হান্নানের বাবার নাম মোহাম্মদ আবুল কাসেম এবং তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। র্যাব আরও খতিয়ে দেখছে হান্নান এই হামলার ঘটনায় সরাসরি জড়িত কিনা এবং এর পেছনে অন্য কোনো ইন্ধনদাতা রয়েছে কিনা। পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। অন্যদিকে 13 ডিসেম্বর রাতে শরীফ ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড একটি বিবৃতিতে তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছে। তাকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রাখা হয়েছে। মেডিকেল বোর্ড জানিয়েছে, ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে। এমন অবস্থায় তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা মাত্র 5%। বাকি সব বিষয় পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতি অনুকূলে নেই। এই সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান ফয়সাল যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেই বিষয়ে তদন্ত চলছে। এই হত্যাকাণ্ডের পেছনে যদি ক্ষমতাসীন দলের বা অন্য কোনো সংগঠনের নেতা জড়িত থেকেও থাকেন, তবে তাদের ছাড়ানোর ক্ষেত্রে এক পক্ষকে দায়ী করা হচ্ছে। এই দায় কোনোভাবেই কেউ এড়াতে পারে না। দেশবাসী দেখতে চায় দ্রুত এই ঘটনার সঠিক বিচার সম্পন্ন হোক এবং জড়িতরা শাস্তি পাক। থানা থেকে লুট হওয়া একটি আগ্নেয় অস্ত্র 15 মাসে উদ্ধার করতে পারেনি প্রশাসন, বিএনপি নেতা জি.কে. গৌস। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং হবিগঞ্জ 3 সদর লাখাই শাহস্তাগঞ্জ আসনে ধানের শীষের প্রার্থী জি.কে. গৌস এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, গত 24 জুলাই গণ আন্দোলনের সময় দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অনেক আগ্নেয়াস্ত্র খোয়া গেছে এবং হাজার হাজার অস্ত্র সাধারণ মানুষের হাতে চলে গেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, বিগত 15 মাসে এই সমস্ত লুটের অস্ত্রগুলোর মধ্যে একটিও উদ্ধার করা সম্ভব হয়নি। জি.কে. গৌস এই ঘটনার জন্য অস্ত্রগুলোর উদ্ধার না হওয়াকেই দায়ী করেছেন এবং এর জন্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাই মূলত দায়ী বলে মনে করেন। তিনি বলেন, তাদের সদিচ্ছার অভাবেই এখনও বাংলাদেশে এসব অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, ফলে দেশে এখনও খুনাখুনি এবং অস্থিতিশীলতা চলছে। আজ বিকেলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও যোগ করেন, এই অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারের মাধ্যমে এখন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে, পাশাপাশি ভোটারদেরও ভয় দেখিয়ে ভোট দান থেকে বিরত রাখার অপচেষ্টা চলছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন যেন তিনি দ্রুততার সঙ্গে সেনাবাহিনী দিয়ে এসব বিষয়গুলো দেখভাল করেন এবং এই সমস্যার সমাধান করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের হানাহানি, মারামারি, কাটাকাটি না চেয়ে তিনি দেশটাকে সুন্দর ও সুষ্ঠু জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই ব্যাপারটি নিয়ে আরও বেশি সংবেদনশীল হওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের প্রতিটি জায়গায় সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, শরীফ ওসমান হাদিকে আঘাত করা মানে জুলাইয়ের উপর আঘাত। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মন্তব্য করেছেন, শরীফ ওসমান হাদির উপর আঘাত মানে জুলাইয়ের উপর আঘাত। তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। তিনি আরও বলেন, শরীফ ওসমান হাদিকে যারা গুলি করেছে তারা মূলত ক্ষমতাসীন দলের দোসর এবং দেশের গণতন্ত্রকামী জনগণের উপর আঘাত হানার জন্য এমন নিকৃষ্ট কর্মকাণ্ড করেছে। তবে এই ঘটনার একটি অন্য দিকও উঠে এসেছে। ওই হামলাকারী নেতা এর আগে 15 লক্ষ টাকা ছিনতাই করতে গিয়ে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন। সেই অস্ত্র মামলা থেকেই তাকে বিএনপির আইনজীবীরা ছাড়িয়ে নেয়। এই অবস্থায় অনেকেই মনে করছেন বিএনপির আইনজীবীরা এমন একটি ঘৃণিত কাজ করেছেন। মাত্র 1 মাসের মাথায় ওই সন্ত্রাসীকে ছেড়ে দেওয়ার পেছনে বিএনপির নেতৃত্বেরও হাত রয়েছে কিনা সেই প্রশ্ন এখন জনমনে উঠছে। কী কারণে তারা এত দ্রুত তাকে ছাড়িয়ে নিয়েছিল সেই ব্যাপারটি এখন সবার সামনে আসছে। একজন চাঁদাবাজ, সন্ত্রাসী, ছিনতাইকারী কিভাবে অস্ত্রসহ আটক হওয়ার পরও মাত্র 1 মাসের মধ্যে তিনি জামিন পেলেন তা দেশের আইন ব্যবস্থার উপর প্রশ্ন তুলেছে। নেটিজেনরা প্রশ্ন তুলছেন, এদেশের আদালত কি শুধু গরিব মানুষের বেলায় প্রযোজ্য নাকি যারা বড়লোক তাদের বেলায়ও প্রযোজ্য? যদি তাই হয় তাহলে অস্ত্রসহ আটক হওয়ার পর মাত্র 1 মাসের মধ্যে তিনি কিভাবে জামিন পেলেন? এসব বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে খুবই ভালোভাবে দেখতে হবে। ভুল বক্তব্যের জন্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দুঃখ প্রকাশ। ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় বিবৃতি দেওয়ার পর অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার 13ই ডিসেম্বর গণমাধ্যমকে পাঠানো একটি বিবৃতিতে তিনি তার অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। বিবৃতিতে রিজভী বলেন, আরটিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এছাড়াও শরীফ ওসমান হাদিকে গুলি করার একজন সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ডাকুর সাবেক ভিপি চা খাওয়ার দৃশ্যটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই দুটি বিষয় ছিল ভিত্তিহীন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি। তিনি স্বীকার করেন যে ফ্যাক্ট চেক না করেই তিনি উল্লেখিত বিষয় দুটি নিয়ে আজ দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সভায় বক্তব্য রাখেন। ওই অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। এর আগে শনিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সভায় রুহুল কবির রিজভী এই বিষয়ে মন্তব্য করেছিলেন। তিনি তখন প্রশ্ন তুলেছিলেন যে ঘটনার 1 ঘণ্টা পরই ফেসবুকে একটি পক্ষ মির্জা আব্বাসকে কেন গ্যাংস্টার বলছে। বক্তব্যের এক পর্যায়ে তিনি পুলিশ কমিশনারের বক্তব্য উল্লেখ করে বলেছিলেন যে হত্যাকারী শনাক্ত করা হয়েছে এবং সে শিবিরের লোক, কিন্তু প্রকৃতপক্ষে পরবর্তীতে দেখা যায় ওই অভিযুক্ত খুনি বিএনপি বা শিবিরের কেউ নন, তিনি ক্ষমতাসীন দলের একটি স্থানীয় সন্ত্রাসী। সুদানে ড্রোন হামলায় 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের তীব্র নিন্দা, যুদ্ধপারাধের হুঁশিয়ারি। যুদ্ধবিধ্বস্ত সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন 6 বাংলাদেশি শান্তিরক্ষী। এই ঘটনায় আরও অন্তত 8 জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই ভয়াবহ হামলাকে তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অন্তোনিও গুতেরেস। তিনি এই হামলাকে ভয়াবহ আখ্যা দিয়েছেন এবং একই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন যে এই হামলা যুদ্ধপারাধ হিসেবে গণ্য হতে পারে। এই জঘন্য কাজের জন্য সুদানকে চরম মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। আন্তর্জাতিক আইন এবং শান্তিরক্ষীদের সুরক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে জাতিসংঘ এই ঘটনার দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। নিহত এবং আহত শান্তিরক্ষীদের পরিবার এবং বাংলাদেশের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংস্থাটি। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এই ধরনের বহংসতা বন্ধ করার জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।